স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আজ বিশ্ব শকুন সচেতনতা দিবস। শকুন রক্ষায় হবিগঞ্জের রেমা কেলেঙ্গা বনে রেস্তোরাঁ করেছে বন বিভাগ ও IUCN। এ প্রকল্পে এবছর মিলছে 32টি শকুনের বাসা। দেশে শতিনেক বাংলা শকুন টিকে থাকলেও এরই মধ্যে বিলুপ্ত হয়েছে রাজ শকুন। সে কারণে সিলেট ও সুন্দরবনে রাখা হচ্ছে হটস্পট। সংরক্ষণের আওতায় এসেছে 200 উঁচু গাছ। খোয়াইপাড়ের পাহাড়ি বন রেমা বনটির 10 কিলোমিটার গভীরে হয়েছে শকুনের খাবারের জন্য রেস্তোরাঁ। শকুন রক্ষায় এই উদ্যোগ নিয়েছে বন বিভাগ ও IUCN। একই প্রকল্পের আওতায় সিলেট ও সুন্দরবনে হয়েছে 2টি হটস্পট। বসবাসের জন্য সংরক্ষণ করা হচ্ছে প্রায় 200 উঁচু গাছ। রেমা বনে আছে এমন একটি বন যেখানে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বেশি বাংলা শকুনের বাসা আছে, এবং এই বছরও আমরা প্রায় 15টি ছানা পেয়েছি। শকুন যখন বাসা বানায় এবং বাচ্চা ফুটায় সেই সময় আমরা কিছু এক্সট্রা ফুড দিব, ন্যাচারাল ফুডের পাশাপাশি শকুনের খাবার খুঁজতে যেন খুব বেশি প্রবলেম না হয় এবং বাচ্চাগুলো ঠিকমতো সার্ভাইভ করে। IUCN এর জরিপ বলছে গত 20 বছরে প্রায় বিলুপ্ত হয়ে গেছে বাংলা শকুন। সারা দেশে এর সংখ্যা এখন 300-র নিচে। নিষিদ্ধ ওষুধ ডাইক্লোফেনাক ব্যবহারকে শকুন মৃত্যুর বড় কারণ বলছেন গবেষকরা। অ্যানথ্রাক্স হয়েছে এমন গরু মারা গেলে আমরা কেউ ছুতেও পারি না, কারণ ছুলে মারা যাব। ওইটা শকুন খেয়ে সম্পূর্ণ ধ্বংস করে ফেলতে পারে, এবং শকুনের মলে কোনো অ্যানথ্রাক্সের জীবাণু বেঁচে থাকে না। তাহলে ভেবে দেখুন কত উপকারী এই প্রাণীটা। সরু ঠুঁটি ও বাংলা শকুন কোনো মতে টিকে থাকলেও এরই মধ্যে বিলুপ্ত হয়ে গেছে রাজ শকুন। শকুন অশুভের প্রতীক প্রচলিত এই ধারণাকে ভুল প্রমাণ করে প্রাণী গবেষকেরা বলছেন বিপন্ন এই প্রাণীকে সংরক্ষণ করতে শুধু বন বিভাগ বা প্রাণী গবেষকদের এগিয়ে আসলেই চলবে না, প্রয়োজন দেশব্যাপী গণসচেতনতার। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রেমা কেলেঙ্গা, হবিগঞ্জ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন IUCN এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইশতিয়াক উদ্দিন আহমেদ ও পাখি বিশেষজ্ঞ ইনামাল হক। আপনাদের দুজনকেই স্বাগত। ইশতিয়াক আহমেদ, আমরা রেমা কালেঙ্গা এলাকায় যে শকুনদের সংরক্ষণের যে উদ্যোগটি সেটি সম্পর্কে একটু জানতে চাই, যে এটা কিভাবে কাজ করছে এবং এই জায়গাটিকেই কেন বেছে নেওয়া হয়েছে। আসলে একসময় বলতে গেলে সারা বাংলাদেশেই শকুন ছিল। আমাদের এই অঞ্চল বলতে আমি এই আপনার বিশেষ করে এই এশীয় অঞ্চলে প্রচুর পরিমাণ শকুন ছিল। গত 4 দশকে এটি কমতে কমতে আজকে শুধুমাত্র কয়েক হাজারে এসে দাঁড়িয়েছে, এবং এর জন্য ধরা হয় যে আমাদের যে গরু এবং গবাদি পশুর জন্য বিশেষ করে যে ব্যথানাশক ওষুধটি ব্যবহার করা হয় ডাইক্লোফেনাক, এটির কারণেই আসলে শকুনের এই আজকে সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। এবং বলতে গেলে বলা যায় যে 99.9% শকুন কিন্তু কমে গেছে ইতিমধ্যে। আমাদের সারা দেশেই এক সময়কার শকুন ছিল, এবং আজকে যেটা শোনা যাচ্ছে যে 300 থেকে 500 শকুন শুধুমাত্র বেঁচে রয়েছে, যেটি বাংলা শকুন। এবং আমরা সারা দেশে IUCN এবং বন বিভাগের সহায়তায় যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে, এখানে প্রাথমিক যে জরিপ করা হয়েছে এই জরিপে দেখা গেছে শুধুমাত্র সিলেট অঞ্চলে এবং বাংলাদেশের খুলনার সুন্দরবন অঞ্চলে কিছু শকুন এখনো রয়েছে। এর কারণ হয়তো বলা যেতে পারে যে যেহেতু যে বনটির আপনি কথা বললেন রেমা কালেঙ্গা বনটি, এখানে এখনো কিছু উঁচু বৃক্ষ রয়ে গেছে, গাছপালা আছে, সুন্দরবনেও গাছপালা রয়েছে। অতএব কারণ হিসেবে ধরা যেতে পারে এই অঞ্চলটি শকুনের বসবাসের জন্য এখনো উপযোগী। এবং আমরা ডাইক্লোফেনাকের কথা বলছি, ডাইক্লোফেনাকের কারণে অনেক শকুন মরে গেছে সত্যি, কিন্তু তারপরেও শকুনের জন্য একটা নিরাপদ আবাসস্থল প্রয়োজন, এবং তার জন্য উঁচু বৃক্ষের প্রয়োজন, যেখানে বিশেষ করে এই শকুনগুলো বিশ্রাম নিতে পারে, তার বাসা বাঁধতে পারে, বাচ্চা ফোটাতে পারে। এই সমস্ত কারণগুলোর ভিত্তিতে হয়তো আমরা যে প্রাথমিক জরিপ তাতে আমরা দেখেছি সুন্দরবন অঞ্চল এবং রেমা কালেঙ্গা এই অঞ্চলটিতে কিছুটা শকুন এখনো বিদ্যমান, এবং সেখানে কিছু উঁচু গাছ রয়েছে, যার কারণে হয়তো বলা চলে যে এখানে শকুনের বাসা বাঁধতে
অথবা তার বাচ্চা ফোটাতে এখনো সহায়ক একটি পরিবেশ রয়েছে। এই কারণেই এই দুটো জায়গাকে আমরা প্রাথমিকভাবে এই শকুনের জন্য নিরাপদ স্থান হিসেবে নির্বাচন করেছি। আমরা এই বিষয়টা আরো বিস্তারিত জানবো। ইনামাল হকের কাছে একটু যেতে চাই যে শকুন মানে এই পাখিটি বলা যায় যে সাধারণভাবে ধারণাগত দিক থেকে আমাদের দেশের মানুষের একটু নেগেটিভ ধারণা আছে এবং মানে সেইটি খুবই বিস্তৃত শকুন ব্যাপারটার সঙ্গেই যেন, কিন্তু সত্যিকার অর্থে এই পাখিটি আমাদের উপকার করে, কিন্তু ওর পক্ষে বলার জন্য আসলে কখনোই খুব বেশি আমরা তথ্য পাই না, মানুষ পাই না। আপনার কাছ থেকেই জানতে চাই যে শকুন যে একটি উপকারী পাখি এবং আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, এই বিষয়টি কিভাবে আরো মানুষকে জানানো যায় যাতে তারা এটাকে তাদের একটা মানে সংরক্ষণে তারা এগিয়ে আসতে পারে। সেই আমাদের বলতে হবে যে শকুন আমাদের জন্য কেন প্রয়োজনীয়। আমরা কিন্তু শকুনকে ঘৃণা করতাম এবং সঙ্গত কারণেই, কারণটা হলো সোজা যে তারা মৃতদেহ খায়। যে মৃতদেহ খায় তাকে তো শ্রদ্ধা করার কথা না, কিন্তু এখন যেহেতু শকুন শেষ হয়ে যাচ্ছে, সেই শকুন নিয়ে এখন এত গবেষণা করা হয়েছে যে এখন আমরা অনেক কথা জানি যেটা আগে জানতাম না। এখন আমরা জানি যে শকুন শত কোটি 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 বছর ধরে মৃতদেহ খেয়ে মৃতদেহ খাওয়ার একটা বিশেষজ্ঞ পরিণত হয়েছে। মৃতদেহ যে কোনো সব দেহে কিন্তু নানান রকমের রোগ যেন থাকে, সেই জন্যই দেখেন যে কোনো মৃতদেহ সব সমাজই তাড়াতাড়ি সরিয়ে দেওয়ার চেষ্টা করে। অভিজ্ঞতা থেকেই জানে যে মৃতদেহতে রোগ জীবাণু অনেক বেড়ে যায় দ্রুত, যেটাকে বলা হয় ডেড বডি প্যাথোজেন। এই জীবাণু এত দ্রুত বাড়ে যে একে তাড়াতাড়ি না সরালে ক্ষতিগ্রস্ত হবে, প্রকৃতি ক্ষতিগ্রস্ত হবে, অন্যান্য প্রাণী মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু সেই মৃতদেহকে কিন্তু দক্ষতার সঙ্গে খেয়ে সম্পূর্ণ হজম করতে পারে একমাত্র পৃথিবীতে শকুন, কারণ এই কাজে সে বিশেষজ্ঞ হয়েছে। ফলে সে প্রকৃতি থেকে, বন জঙ্গল থেকে এবং মানুষের এলাকা থেকেও সব দেহ সরিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ বছর ধরে। এবং কিভাবে সরাচ্ছে? ওই রোগ জীবাণু যে সব দেহে ভর্তি সেটা সে সম্পূর্ণ খেয়ে ফেলছে, নিজে অসুস্থ হচ্ছে না, মানে আক্রান্ত হচ্ছে না ওই রোগ জীবাণু। এবং তার মল কিংবা সেও যেখানে যাচ্ছে তার পায়ে কিংবা তার দেহের মাধ্যমে কেউ সংক্রমিত হচ্ছে না। এই দক্ষতা অন্য কোনো প্রাণীর নেই। তার মানে হলো কি যে আমাদের প্রকৃতিতে তো সব থাকবেই, মৃতদেহ থাকবেই, আমরা সব সরিয়ে ফেলতে পারবো না যতই চেষ্টা করি। বনে বন্য প্রাণী মারা যাবে, সেই সবটা কে সরাবে? আমরা তো সঙ্গে সরাতে পারবো না। এই মৃতদেহ পচে মাটি, পানি এবং বাতাসও দূষিত করে ফেলবে শকুন না থাকলে, এবং তা হচ্ছে। আমরা এখন নিশ্চিত জানি যে ভয়ঙ্কর সব রোগ, যেমন একটা দৃষ্টান্ত দিই, অ্যানথ্রাক্সের আক্রান্ত গরু আপনি হাত দিয়ে ছুলেও আপনি আক্রান্ত হবেন এবং এটা দুরারোগ্য ব্যাধি, আপনি মারা যাবেন। কিন্তু অ্যানথ্রাক্স আক্রান্ত গরু শকুনে খেলে কিন্তু শকুনের কোনো ক্ষতি হয় না। এবং শকুনের মলেও বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন অ্যানথ্রাক্সের জীবাণু থাকে না। অ্যানথ্রাক্সের জীবাণুটা সে ধ্বংস করে ফেলতে ধ্বংস করতে পারে। ফলে এখান থেকে অ্যানথ্রাক্সের মতো যে জীবাণুগুলির বিস্তার, সেটাও রক্ষায় তার একটা বড় ভূমিকা পালন করে। যেটা অ্যানথ্রাক্স নিয়ে কিন্তু অনেক কথা হয়, অ্যানথ্রাক্স মানুষ অনেক ভয় পায় এবং সেইটা আমরা কখনোই কাজে লাগাতে পারিনি। যে অ্যানথ্রাক্সের একটা টিকা আবিষ্কারের চাইতেও গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই একটা টিকা রয়ে গেছে, সেটা শকুন সে নিজেই এটাকে মানে হজম করে ফেলতে পারে। সেটি আমরা এই তথ্যগুলিও কিন্তু আমরা সাধারণের মধ্যে খুব বেশি দিতে পারছি না, মানে বলতে হবে, এখন বলতে হবে। কারণ শকুনের উপকারিতা নিয়ে আসলে মানে কোনো ধরনের আমি নিজেও আজকে একটু দেখছিলাম কোথাও কোনো কিছু লেখা আছে কিনা। আমি দেখছি যে না, শকুন সম্পর্কে ওই যে একটা বলা যায় যে প্রকৃতির খলনায়ক হয়ে আছে, কিন্তু প্রকৃতির খলনায়ক সে না। এই জায়গাটা পরিবর্তন করলে, হয়তো দৃষ্টিভঙ্গির পরিবর্তন করলে একটা মানে পজিটিভ কিছু পাওয়া যাবে কিনা। নিশ্চয়ই, আমি মনে করি এই যে একটি কথা বললাম যে সে রোগ জীবাণু ধ্বংস করে, যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। আরেকটা দিক আছে, শকুন নেই এই অবস্থায় রোগ, এই সব দেহগুলো কারা খাচ্ছে? অন্য প্রাণী। সেই প্রাণীদের কি হচ্ছে দেখেন, তার মাধ্যমে রোগ ছড়িয়ে যাচ্ছে। ধরুন শকুন নেই বলে রাতে শিয়াল, দিনে কুকুর, ইঁদুর এবং অন্যান্য সব দেহ
খাচ্ছে তাদের মাধ্যমে কিন্তু জলাতঙ্ক এবং অন্যান্য রোগ বেশি হচ্ছে। আপনি বাংলাদেশে ইতিমধ্যে আপনি জানেন যে কুকুর নিয়ন্ত্রণ করার জন্য অনেক কোটি কোটি টাকা ব্যয় হয়েছে এবং এখন সরকারের কাছে আবেদন আছে যে আরও 100 কোটি টাকা বেশি লাগবে, কারণ কুকুরের সংখ্যা, লাওয়ারিশ কুকুরের সংখ্যা বাড়ছে। কেন? কুকুরের খাবারের জন্য মাংস বেশি, তো আগে শকুনে যেটা খেয়ে যেত সেটা এখন কুকুর খাচ্ছে, ফলে কুকুর বংশবৃদ্ধি হচ্ছে এবং কুকুরের বংশ বাড়লেই জলাতঙ্ক রোগ বাড়ে, মানুষ আক্রান্ত হচ্ছে। ভারতেও ইন্ডিয়াতেও অনেক গবেষণা হয়েছে এবং শত কোটি টাকা ইতিমধ্যেই খরচ করা হয়ে গেছে কুকুরের নিয়ন্ত্রণ করার জন্য, বাংলাদেশে শুরু হয়েছে। তাহলে দেখেন ওর চাইতে সহজ না আমাদের বরং শকুনকে তার কাজটা করতে দেওয়া, শকুনকে ফিরিয়ে আনা, যে এতকাল করেছে। শত বছরে আমাদের দেশে বড় বড় দুর্ঘটনায় লাখো মানুষ মরে পড়ে আছে লাশ, কিন্তু আমরা অন্য পরিবেশ অতখানি দূষিত হয় নাই যতটা শকুন না থাকলে হবে। এই কথাগুলো আমাদের সবাইকে জানতে হবে, এটা তো আমাদের জনস্বাস্থ্যের কথা, এটা আমরা সরাসরি মানে ইনভলভড এখানে, তাই না? মানে গ্রামের শহরের সব মানুষের সরাসরি ক্ষতিগ্রস্ত হবে যদি একেবারে শকুন না থাকে। আমরা কিন্তু আমারও মনে আছে আমি 80-র দশকের শুরুতে ঢাকায়ও শকুন দেখেছি এবং হয়তো 84-85 পর্যন্ত আমি দেখেছি, এটা আমার স্মৃতিতে আছে ঢাকা শহরে। কিন্তু এখন মনে হয় ঢাকা কেন, ঢাকার আশেপাশেও কোথাও, এবং আপনারা যেটা বলছেন যে আসলে রেমা কালেঙ্গা এবং সুন্দরবন ছাড়া খুব বেশি জায়গায় নেই। শকুন যাতে বংশ বিস্তার করতে পারে এবং এই পাখিটি আরও বেশি আমাদের মধ্যে ছড়িয়ে যেতে পারে, সেটার জন্য আপনারা কাজ করছেন। আমরা একটু জানতে চাই যে ওইখানে এই প্রক্রিয়াটিতে মানুষকে সম্পৃক্ত করার কোনো ধরনের উদ্যোগ আপনাদের আছে কিনা, অর্থাৎ সাধারণ মানুষ যখন একটা গবাদি পশু মারা যায় তারা কারোর সঙ্গে যোগাযোগ করতে পারে কিনা যে তার কাছে শকুনের একটা খাবার আছে, সে কিভাবে এটা পৌঁছাবে, এই প্রক্রিয়াগুলি একটু জানতে চাইবে একটা বিরতির পরে ফিরে এসে আপনার কাছে। আশা বাংলাদেশের নিচে একটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। ইশতিয়াকুদ্দিন আহমেদ, IUCN শকুন রক্ষায় যে কাজ করছে রেমা কালেঙ্গা, সেটা কিভাবে আপনারা করছেন আমরা যদি একটু জানতে পারি। আপনারা শুনেছেন ইতিমধ্যেই যে বিগত 3 দশক আগেও যে শকুন ছিল আমাদের, সেটি কমতে কমতে আজকে যখন সকলের নজরে আসলো যে শকুন মারাত্মকভাবে হ্রাস পেয়েছে, তখনই সকলেই কিন্তু উদ্যোগী হয়ে উঠল। খুব বেশি দিন আগের কথা নয়, 2003-এই সম্ভবত এটি প্রথম ধরা পড়ে যে শকুন মারাত্মকভাবে কমে গেছে এবং তার কারণটিও তখন নির্ণয় করা হলো। অতএব সেই সমস্ত বিষয়ের ভিত্তিতে অঞ্চল ভিত্তিক বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল এই কয়েকটি দেশ মিলে একটি উদ্যোগ গ্রহণ করা হয় এবং একটি রিজিওনাল স্টিয়ারিং কমিটি হয়, বাংলাদেশও তার সদস্য, এবং তার পরেই বাংলাদেশেও বন বিভাগের সহায়তায় একটি প্রকল্প গ্রহণ করা হয় যেটি IUCN বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে প্রাথমিকভাবে আমরা চেষ্টা করেছি শকুন কোথায় আছে তা খুঁজে বের করা প্রাথমিক জরিপের মাধ্যমে, তারপর সেখানে কি করা যেতে পারে, এবং সেখানে আমরা যে কাজটি করার চেষ্টা করেছি আমি ইতিমধ্যে যেটা উল্লেখ করলাম, 2টি শকুনের জন্য নিরাপদ স্থান বের করার চেষ্টা করা হয়েছে এবং সেটি সরকার ইতিমধ্যে গ্যাজেট প্রকাশনার মাধ্যমে সেটি ঘোষণা দিয়েছে। এবং সেখানে যে কার্যক্রমগুলি গ্রহণ করা হয়েছে সেটি হচ্ছে আপনি যেটা বলেছেন যে নিরাপদ খাদ্যর ব্যবস্থা করা, সংস্থান করা। আমরা প্রকল্পের মাধ্যমে কিছু নির্দিষ্ট স্থান তৈরি করে সেখানে আমরা কিছু মরা গবাদি পশু দেওয়ার চেষ্টা করছি, যেটি নিশ্চিত হতে হবে সেটি যেন ডাইক্লোফেনেক, একেবারেই ডাইক্লোফেনেক ফ্রি হয়, সেখানে কোনোভাবেই যেন ডাইক্লোফেনেক না থাকে, সেই ওষুধটি যেন মুক্ত হয়। এবং আজকে আমরা প্রকল্পের উদ্যোগে সেখানে খাদ্য সরবরাহ করছি, কিন্তু প্রকল্প তো আর দীর্ঘস্থায়ী হবে না, প্রকল্প একদিন শেষ হয়ে যাবে, কিন্তু উদ্যোগটি থাকতে হবে। এই উদ্যোগটি রাখার জন্য আমরা সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ের আমরা লোকজনকে সংগঠিত করার চেষ্টা করছি এবং সেখানে আমরা কিছু কমিটিও করব
যেটি ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসন এবং স্থানীয় সরকারকে সম্পৃক্ত করে, এবং বিশেষ করে বন বিভাগ, যেখানে বন বিভাগ রয়েছে, বন বিভাগের কার্যালয় রয়েছে, তাদের কর্মচারী রয়েছে, তাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে এই কমিটিগুলিকে সক্রিয় করা যায়। এই কমিটির মাধ্যমে আমরা জনগণকে যেন উদ্বুদ্ধ করতে পারি এই যে স্থানগুলি আমরা নির্ধারণ করেছি প্রাথমিকভাবে সেখানে, অথবা সেখানে না হলেও উন্মুক্ত স্থানেও ডাইক্লোফেনেক মুক্ত যে গবাদি পশু মারা যাবে সেগুলো যেন সেখানে খাদ্য হিসাবে দেয়া যেতে পারে। যেখানে শকুন বিচরণ করে সেখানে ডাইক্লোফেনাক মুক্ত বিষয়টা নিশ্চিত করার জন্য কোনো গবেষণার সুযোগ আছে বা আপনারা তৈরি করেছেন? আমরা প্রাথমিকভাবে এই প্রকল্প থেকেই সেটি চেষ্টা করছি। আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়েছি এই গণসচেতনতাটুকু সৃষ্টি করার জন্য। আমরা বিভিন্ন ধরনের ফোরাম তৈরি করেছি, আলাপ আলোচনা করছি, সেটি সরকারি লোকদেরকে নিয়ে, সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে সম্পৃক্ত করে, এবং ছোট ছোট কমিটি করা হয়েছে, ছোট ছোট আপনার উদ্বুদ্ধকরণের জন্য বিভিন্ন ধরনের সভা সমাবেশ করা হচ্ছে, এবং সেখানে শুধুমাত্র জনগণ নয়, এমনকি স্কুল কলেজের শিক্ষার্থী তাদেরকেও নেওয়া হয়েছে, সমাজের সচেতন ব্যক্তিদের নেওয়া হয়েছে, এবং আমরা ইতিমধ্যে কিন্তু বেশ ভালো সুফল পাওয়া গেছে। তার জনগণ কিন্তু বেশ কয়েকটি স্থানে ভালো সাড়া দিয়েছেন, এবং সেই সাড়ার প্রেক্ষিতে তারা কিন্তু উদ্যোগী হয়েছেন নিজেদের থেকেই, এবং তারাও তাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি এই ডাইক্লোফেনেক মুক্ত সেখানে গবাদি পশু যেন দেয়া যায়। এবং আমরা এটাও নিশ্চিত করার চেষ্টা করছি যে এই গবাদি পশুটুকু দেওয়ার আগে যেন সেটি ভেটেরিনারি সার্জনের মাধ্যমে, একজন চিকিৎসকের মাধ্যমে, প্রাণী চিকিৎসকের মাধ্যমে যেন এটি নিশ্চিত করা যায় এই যে মরা প্রাণীটি দেয়া হচ্ছে এই গবাদিটি যেন ডাইক্লোফেনেক মুক্ত হয়। এবং এর পাশাপাশি আমরা প্রকল্প থেকে একটি দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী একটি অ্যাকশন প্ল্যান বা কর্ম পরিকল্পনা তৈরির চেষ্টা করছি, যেটির মাধ্যমে সেখানে অনেকগুলো বিষয় থাকবে, যে কার্যক্রম থাকবে, কর্মসূচি থাকবে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, যার মাধ্যমে আমরা এই প্রাণীটিকে বাঁচিয়ে রাখার বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করব। এবং এই যে ডাইক্লোফেনেক মুক্ত এলাকা বা শকুনের জন্য নিরাপদ স্থান যেটা, সেখানে আরও বেশি কী করে জনগণকে উদ্বুদ্ধ করা যায়, সম্পৃক্ত করা যায়, এবং শকুনের জন্য একটি নিরাপদ স্থান। এই জায়গাটিতে একটু ইনামুল হকের কাছে, ইনামুল হক আপনার কাছে জানতে চাইব যে মানুষকে কিভাবে সম্পৃক্ত করা যায়, সেটি রেমা কালেঙ্গা শুধু নয়, সারা দেশের মানুষকে সচেতন করা, সেই জায়গাটিতে আমাদের কি করণীয় আছে এবং কিভাবে আপনি মনে করেন যে মানুষকে শকুনের প্রতি সহনশীল করে তোলা যায়? আমার মনে হয় একটা উদ্যোগ IUCN ইতিমধ্যেই নিয়েছে, সেটা হলো স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করা। আমাদের দেশের বহু কাজই হয় প্রশাসনের মাধ্যমে, এবং আমাদের মানুষ আসলে প্রশাসনকে দিয়ে অনেক সহজেই প্রভাবিত হয়, কিন্তু তার মানে স্থানীয় যে প্রশাসন ব্যবস্থা আছে তাদের মাধ্যমে যাওয়া অঞ্চলে, ধরুন ডিসি থেকে নিচে নেমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গ্রামের অন্যান্য সম্ভ্রান্ত লোক, এইভাবে যাওয়ার একটা উদ্যোগ IUCN নিয়েছে প্রকল্পের মাধ্যমে। আমার মনে হয় আরেকটা উদ্যোগ আপনারা নিয়েছেন, মিডিয়া, যে দেশের ঘরে ঘরে এই কথাগুলো পৌঁছে দেওয়া, এই যে আমাদের মাধ্যমে হোক কিংবা আরও অন্যান্যভাবে এই খবরটা পৌঁছে দেওয়ার একটা বড় গুরুত্বপূর্ণ কাজ কিন্তু মিডিয়া করতে পারে, আরও করতে পারে। মানুষের কাছে এই খবরগুলো নেওয়া এইভাবেই বোধহয় সম্ভব, এবং আমরা যেটা একটু কিছু হলেও শুরু করেছি, এটার আর কি গতি বাড়াতে হবে, এটাই আমি মনে করি। মানুষের জানতে হবে প্রথমেই যে শকুন আমাদের জনস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। তারপরে এটা আমি বলেছি তো যে শকুন কমে যাওয়া জনস্বাস্থ্যের জন্য কত বড় হুমকি, কিন্তু আরও একটা বড় বিষয় আছে তো স্বাস্থ্য ছাড়াও, যেটা মানুষের জানতে হবে, সেটা হলো যে এই শকুনটি কিন্তু বিশ্বে বাংলাদেশের নাম বহন করে, কারণ এর নামই বাংলা শকুন। এর বৈজ্ঞানিক নাম যেটা আন্তর্জাতিক, সেই নাম জিপস বেঙ্গালেন্সিস, মানে বেঙ্গলের শকুন। তো যে প্রাণীটি বাংলার নাম বহন করে সে হারিয়ে যাবে পৃথিবী থেকে, আর আমরা কিছুই করব না, এটা তো হতে পারে না। আমার মনে হয় এই সংবাদটাও
মানুষের কাছে বলতে হবে, তাতে মানুষ উদ্বুদ্ধ হবে। এই ধরনের কথা আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে, কমপক্ষে এই দুটি মাধ্যমে, একটি মিডিয়ার মাধ্যমে এবং আরেকটি প্রশাসন যন্ত্রের মাধ্যমে। এটি খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের ওনারশিপটা, যে এই 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 বাংলা শকুনের মধ্য দিয়ে আসলে সারা পৃথিবীতে আমাদের অস্তিত্ব সে জানান দিচ্ছে। এটির এই যে প্রাইডটা, সেটা আমাদের মধ্যে নিয়ে আসলে হয়তো অবশ্যই সচেতনতা বাড়বে। ইশতিয়াক উদ্দিন আহমেদ, আমরা ডাইক্লোফেনাকের ব্যাপারটা একরকম সচেতনতা কিন্তু অনেকটা আমরা দেখি যে ডাইক্লোফেনাকের বিরুদ্ধে মানুষ অনেক সচেতন এবং এটির ব্যবহারের ব্যাপারেও সচেতন। এছাড়া শকুনের জন্য অন্য আর কোনো ঝুঁকি আছে কিনা সেই ব্যাপারে একটু জানতে চাইব, একটা বিরতির পরে আপনার কাছে ফিরে এসে ঝুঁকিটা নিয়ে। আশার বাংলাদেশে নিচ্ছে আর একটি বিরতি, ফিরছি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। ইশতিয়াক উদ্দিন আহমেদ, অন্য কি ঝুঁকি আছে ডাইক্লোফেনাক ছাড়া? হ্যাঁ, 2010 সনের দিকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার কিন্তু একটি প্রশংসনীয় কাজ করেছেন, একটি প্রশংসনীয় উদ্যোগ তখন নেওয়া হয়েছিল। সেটি হচ্ছে এই ডাইক্লোফেনাককে নিষিদ্ধ ঘোষণা করা। অতি অল্প সময়ের মাঝে এটা করা গেছে এবং তার একটা বিশাল প্রভাবও ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। এবং আপনারা জানেন যে এটির কিন্তু উৎপাদন এবং বিপণন দুটি কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন আরেকটি বিষয় যেটা রয়ে গেছে সেটি সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে, সেটি হচ্ছে কিটোপ্রোফেন। এটিও নিষিদ্ধ ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এর যে সমস্ত কার্যক্রম প্রক্রিয়া করার প্রয়োজন সেটি পরিবেশ ও বন মন্ত্রণালয় করেছে এবং আমরা আশা করছি যে খুব সহসাই এটিও নিষিদ্ধ ঘোষণা হবে এবং নিষিদ্ধ ঘোষণার পর যে সমস্ত কার্যক্রম রয়েছে সেটিও বন্ধ হয়ে যাবে। এখন যে কিছুটা ঝুঁকি রয়ে গেছে সেটি হচ্ছে আমাদের দেশে যদিও উৎপাদন হচ্ছে না এবং বাজারজাত হচ্ছে না এই যে ওষুধটুকুন ডাইক্লোফেনাক, কিন্তু এটা কোনো না কোনোভাবে আমাদের দেশে অবৈধ পথে আমাদের দেশে প্রবেশ করছে এবং আরেকটি বিষয় আছে এখানে, এই ডাইক্লোফেনাক কিন্তু মানুষের কাজেও ব্যবহৃত হয় ব্যথানাশক হিসেবে। এবং অনেক সময় যেটি করে থাকে সেটি হচ্ছে, যদিও এটি মানুষের যে ভিএল সাইজটুকুন এটি কিন্তু ছোট, কিন্তু এটিকে একত্রিত করলে তো বড়ই হয়ে যায়। এবং যদিও খুব সম্প্রতি যেটা হয়েছে, ভারতেও কিন্তু এটি নিষিদ্ধ হয়েছে এবং ভারতেও হিউম্যান কনজাম্পশনের জন্য যে সাইজটি ছিল সেটিও ছোট করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু যাই হোক, ঝুঁকি বলতে যেটা ছিল সেটি হচ্ছে ভারত থেকেও কিছু পাচার হয়ে অবৈধ পথে এই দেশে এটা এসছে এবং সেটি গবাদি পশুর ক্ষেত্রে অবৈধভাবেই ব্যবহৃত হচ্ছে। এটি একটি ঝুঁকি। এবং সামগ্রিকভাবে আমি যদি ব্যথানাশক ওষুধ ছাড়া অন্যদিকে যাই, সেটি হচ্ছে যে আমি যেটা পূর্বে বলেছিলাম যে এই পাখিটির জন্য, তার বিশ্রামের জন্য, তার খাদ্য গ্রহণ এবং তার বিশেষ করে বাসা নেস্টিংয়ের জন্য, বাচ্চা বড় করার জন্য, বাচ্চা ফোটানোর জন্য তার বৃক্ষের প্রয়োজন। এই প্রাণীটি কিন্তু বৃক্ষেই বাসা বাঁধে। এবং আজকে যে রেমাকালেঙ্গার কথা এসছে, এই রেমাকালেঙ্গাতে সামান্য হলেও এই প্রকল্পের উদ্যোগে আমরা বেশ কিছু বৃক্ষ ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই করেছি, নির্ধারণ করেছি এবং তার অনুগুণতে কিন্তু এর বাসাও পাওয়া গেছে এবং আমাদের এই বৃক্ষগুলো কিন্তু রক্ষা করতে হবে। একই সঙ্গে বৃক্ষ এবং শকুন সবটাই রক্ষা করার জন্য এনামুল হক, আপনার কাছ থেকে একটা মানে একদম শেষ পর্যায়ে একটা নির্দেশনা, গাইডলাইন চাই, যেটা সব মানুষের জন্য মনে করেন যে উচিত হবে এই ধরনের কাজগুলি করার। প্রথমতই তো আমাদের জানতে হবে যে এই প্রাকৃতিক জগৎ আমাদের আশেপাশে যে আছে, বন, বৃক্ষ, জলাশয়, অন্যান্য বন্য প্রাণী, এরা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটা কিন্তু অনেকেরই জানা নেই। আমরা মনে করি যে আমাদের জীবন নির্ভর করে আমরা যা বানিয়েছি তার উপরে, অর্থাৎ আমার বাড়িটি দরকার, আমার স্কুল দরকার, রাস্তাঘাট দরকার এবং আমার গৃহপালিত প্রাণী যার থেকে আমি আহার পাই, দুধ পাই, মাংস পাই, কিংবা মাছ পুকুরে আছে সেটা পাই, গৃহপালিত গাছ আছে আম জাম, সেখান থেকে খাবার পাই, এটাই বুঝি আমাদের
প্রয়োজনীয় জিনিস বেঁচে থাকার জন্য, তা কিন্তু নয়। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস কি? আমাদের যেটা লাগে প্রতিনিয়ত, অক্সিজেন। সেটা কিন্তু এই যে আমি যা বললাম এরা কেউ তৈরি করে না, করতে পারেও না, বরং ধ্বংস করে। ধরুন আমাদের সব এই যে প্রাণী, গরু পালিক, এরা কিন্তু অক্সিজেন নষ্ট করে, অ্যামোনিয়া তৈরি করে, অক্সিজেন আমাদের মতোই সে ব্যবহার করে। তাহলে এই যে আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় যেসব জিনিস, সেটা অদৃশ্য কিন্তু অতি প্রয়োজনীয়, সেগুলো সব তৈরি করে কিন্তু প্রাকৃতিক জগৎটা, যে জগৎ আমরা তৈরি করিনি, আমরা ব্যবহার করছি। মানে নদী, নালা, বন, এইগুলোর কথা মানুষকে বারবার বলতে হবে যে এর প্রয়োজনীয়তা বুঝতে হবে এবং কিছুতেই এর ক্ষতি করা যাবে না। এবং এইটা যে আমরা একটা চেইন বলা হয়, যে আমরা একটা শৃঙ্খলের একটা প্রান্তে আছি, অন্যগুলো নষ্ট হলে আমরা ক্ষতিগ্রস্ত হব, এই কথাটা ভালো করে বুঝতে হবে। আমাদের শব্দটিও নেই কিন্তু আমাদের ভাষায়, কারণ আমরা এটা জানতাম না যে আমাদের একদম নিচে যে ছোট প্রাণী, ব্যাকটেরিয়া, তার উপর অন্য প্রাণী, তারপরে এরকম করে করে যে একটা পিরামিড তৈরি হয়েছে, তার উপরে আমরা বসে আছি। নিচে থেকে ক্ষয়ক্ষতি হয়ে গেলে শেষ পর্যন্ত আমাদের ক্ষতি হতে বাধ্য, এই কথাটা বলা হয়। এবং প্রাকৃতিক জগৎ আমাদের যেটুকুন আশেপাশে আছে সেটা যত কম নষ্ট করা যায় তত ভালো, এটা আমাদের জানা নেই। এই সংবাদটা দিতেই হবে। কিন্তু শুধু শকুন যে বৃক্ষ তাই নয়, আমাদের পানি, মাটি, এগুলো একেবারে নষ্ট করে ফেললে চলবে না, আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরাও মনে করি যে সবাই যদি সচেতন হয় তাহলে শকুনের সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের অস্তিত্বের জন্য এদেরকে রক্ষা করা অনেক প্রয়োজন। ইনামুল হক এবং ইশতিয়াক উদ্দিন আহমেদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আশার বাংলাদেশে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি। মুস্তাফিজের সাফল্য বদলে দিয়েছে দক্ষিণের জেলা সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের চিত্র। জেলার অনেক শিশু কিশোর স্বপ্ন এখন সৌম্য ও মুস্তাফিজ হওয়া। এই দুই কোচের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন তারা, এখন তাদের কাছে ভিড়ছেন নতুন শিশুরা। সবার মাঝেই উদ্যমের ছাপ। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার ও শনিবার সকাল বিকাল 2 বেলা দেখা যায় শিশু কিশোরদের এমন অনুশীলন। জাতীয় দলের ক্রিকেটার সৌম্য ও মুস্তাফিজও একসময় প্রশিক্ষণ নিয়েছেন এই মাঠে। তাদের সাফল্য এখন এই উঠতি খেলোয়াড়দের অনুপ্রেরণা। সুন্দরবন ক্রিকেট একাডেমির কোচ আলতাফ হোসেনের কাছে ক্রিকেটের তালিম নিতে ছুটির দিনে দূর দূরান্ত থেকে হাজির হয় তারা। হার্ড ওয়ার্কিং করতেছি এবং আমরা চেষ্টা করতেছি যে আমরা সৌম্য মুস্তাফিজের মতো অনেক বড় প্লেয়ার হতে চাই। কতটা কষ্ট করছি সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে ক্রিকেট শেখা। আমি সুদূর কালীগঞ্জ থেকে এখানে এসে রোজ ক্রিকেট শিখি। আমার যেটা ভুল ত্রুটি হচ্ছে সেটা আমাদের কোচ শিক্ষকরা হাতে কলমে শিখিয়ে দিচ্ছে। এখান থেকেই সৌম্য মুস্তাফিজ তৈরি হয়েছে এবং আমরাও কঠোর পরিশ্রম এবং নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করছি। এই মাঠ থেকেই আরও প্রতিভা উঠে আসবে সেই বিশ্বাস নিয়েই এগিয়ে চলেছেন সুন্দরবন ক্রিকেট একাডেমির কোচ। দূর দূরান্ত থেকে কলরা, আশাশনী, শ্যামনগর, তালা থেকে বহুত 1 থেকে 150 ছেলেমেয়ে এখান থেকে প্রত্যেক দিন পরিশ্রম করে আসে এবং তাদেরকে আমরা একটা পরিশ্রমের মাঝে তারা একদিন ভালো বড় প্লেয়ার তৈরি করা যায় সেইভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মুস্তাফিজ প্রশিক্ষণ নিয়েছিলেন সাতক্ষীরা ক্রিকেট একাডেমিতেও। এখন সেখানে ক্রিকেট চর্চা করছে প্রায় 250 শিশু কিশোর। এদের ঘষে মেজে জাতীয় মানের ক্রিকেটার তৈরিতে দারুণ ব্যস্ত কোচ। ভবিষ্যতে যেন ন্যাশনাল টিমে খেলতে পারে। হয়তো আমার সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে আমার সাতক্ষীরা থেকে একটা প্লেয়ার, আমার একাডেমির একটা ছেলে যদি ন্যাশনাল টিমে খেলে, প্রিমিয়ার লিগ খেলে, এটা হচ্ছে আমাদের বড় পায়, এই হচ্ছে আমাদের মূল টার্গেট। এরই মধ্যে সাতক্ষীরা থেকে কয়েকজন তরুণ বয়সভিত্তিক জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে। সুন্দরবন ও সাতক্ষীরা ক্রিকেট একাডেমির কোচেরা জানিয়েছেন, আগ্রহী তরুণদের আগামীতে আরও বেশি হারে এই ধারায় সম্পৃক্ত করতে চান তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘন কচুরিপানার কারণে কিশোরগঞ্জে বহু বিল বছরের পর বছর থাকতো অনাবাদি। এখন সেই কচুরিপানার উপর সারা বছর আবাদ হচ্ছে নানা জাতের শাকসবজি। এতে দিতে হয় না রাসায়নিক সার কিংবা কীটনাশক, ফলে নতুন এ চাষাবাদে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের।
সারা বছর পানি জমে থাকায় কিশোরগঞ্জের সদর উপজেলার কাশোয়ার বিল ছিল কচুরিপানার ভাগাড়। এ কারণে ধান পাট চাষাবাদের সুযোগ ছিল না এই বিলে। এখন 15 হেক্টর আয়তনের বিলটিতে আবাদ হচ্ছে ডাটা, পালং শাক, লাল শাক, ঢেঁড়স, পাট শাক সহ নানা শাকসবজি। গত বছর থেকে পরীক্ষামূলকভাবে এ নতুন পদ্ধতির চাষাবাদ শুরু করেছে কৃষি সম্প্রসারণ বিভাগ। কৃষকরা বলছে, নতুন পদ্ধতির চাষাবাদে রাসায়নিক সার অথবা কীটনাশক দিতে হয় না। এতে কৃষকের খরচও কমে গেছে। এই কৃষি বিভাগের সহযোগিতা পেয়েছি, আমরা নিজেও উদ্যত হয়ে এগুলি করছি, করার পর আমরা বেশ লাভবান হয়েছি। কচুরিপানার উপর চাষাবাদের কারণে মাছ চাষও হয়েছে সহজ। এতে কম খরচে একই সাথে মাছ ও সবজি চাষে আগ্রহ বাড়ছে। এই বছর আমরা ফিরে নতুন করে গত বছর এবার আরো অনেক বেশি করছি, যার ফলে এটাতে আমরা লাভবান, পাশাপাশি মাছের চাষও ভালো হইতেছে। এ ব্যাপারে এগিয়ে এসেছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারা স্থানীয় কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ সহ দিচ্ছে নানা পরামর্শ। ভাসমান সবজি ও মশলা উৎপাদন প্রকল্পের আওতায় এখানে আমি প্রশিক্ষণ গ্রহণ করি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। তারপরে এখানে আমি চাষিদের প্রশিক্ষণ দেওয়া। জেলা প্রশাসনও দাবি করছে, এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে নতুন এই পদ্ধতি। আমাদের এক কাজে দুইটি কাজ হয়ে যাচ্ছে, আর এটি সারা বছরই কিন্তু সুন্দরভাবে কিন্তু উৎপাদন হচ্ছে। এতে আমাদের সারা দেশে যে শাকসবজির চাহিদা, এই চাহিদা আবার পুষ্টির জন্য আমরা যে চিন্তাটা করতেছি, এই ঘাটতি কিন্তু পুষিয়ে যাবে। শুরুতে জেলার একটি বিলে এর শুরু হলেও 1 বছরের মধ্যে তা ছড়িয়ে গেছে মারিয়া বিল, শোলমারা বিল, গালিনগাজী বিল সহ নানা এলাকায়। এবছরই জেলার 101টি বিলে শুরু হয়েছে নতুন এ চাষ পদ্ধতি। উমর নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের আশার বাংলাদেশে আমন্ত্রণ। আমাদের পরের আয়োজন।